but very substantially. At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. মানুষ ইতিহাসে বাঁচে না, বাঁচে বর্তমানে, কিন্তু ইতিহাস তাকে পথ দেখায় বিগত দিনের অভিজ্ঞতার আলোয়। এটাই আমাদের ইতিহাস পাঠের উদ্দেশ্য। ইংরেজি হিস্ট্রি শব্দটির মতো ইতিহাস শব্দটিও পুরনো। ইতিহাস যেমন আমাদের ভবিষ্যতের পথ চলবার আলো দেখায়, তেমনি বিকৃত ইতিহাস আমাদের অন্ধকার পথেও নিয়ে যেতে পারে। ইতিহাস নির্মাণ করে ক্ষমতাবানরা নিজেদের প্রয়োজনে বারবার ইতিহাসকে ছিন্ন ভিন্ন করে। ভারতের ইতিহাসকেও ক্ষমতাবানদের ছুরির সামনে বারবার দাঁড়াতে হয়েছে। ভারতের ইতিহাস এমন একটা অধ্যায় যেখানে আপনি কখনোই বলতে পারবেন না যে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ আর এই অধ্যায়টার কোনো গুরুত্ব নেই। আসলে ভারতকে স্বাধীন করতে গিয়ে কত মানুষ কত আত্মত্যাগ সয়েছেন, কত লাঞ্ছনা সয়েছেন, কত অপমান সয়েছেন, কত মানুষের নাম লেখা রয়েছে, কত মানুষের নাম লেখা হয়নি। তাই আপনি কোনটাকে গুরুত্ব দেবেন আর কোনটাকে গুরুত্ব দেবেন না। আসলে যুগে যুগে ক্ষমতাবানরা, শক্তিশালীরা, তারাই তো ইতিহাস লিখেছে। ভারতের ইতিহাসও তেমনই কিছু মানুষ লিখেছিলেন। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন তো, ভারতের ইতিহাসকে যেভাবে লুকিয়ে ফেলা হয়েছিল, ভারতের ইতিহাসকে যেভাবে লিখতে দেয়া হয়নি, তার পেছনে ঠিক কি ষড়যন্ত্র ছিল আপনারা কি কেউ জানেন? না, আপনারা হয়তো অনেকেই জানেন না। আসলে ভারতের ইতিহাস তো লেখা হয়েছিল, কিন্তু সেটা ছিল ওয়ান সাইডেড, একটা দিক দেখানো হয়েছিল আর অনেক দিক ঢেকে ফেলা হয়েছিল। কেন ঢেকে ফেলা হলো ভারতের সেই দিকগুলো? কোন অন্ধকারময় অধ্যায়কে লুকানোর চেষ্টা করা হয়েছিল সেই সময়? কারা করেছিলেন? আজকের ভিডিওতে এমন কিছু দেখাবো যা আগে আপনি কখনো ইউটিউব বা অন্য কোনো মাধ্যমে দেখেননি। ভারতের ইতিহাসে এমন এক অধ্যায় যাকে চাপা দিয়ে রাখা হয়েছে আজও। এমন কোনো ভিডিও যদি আপনি ইউটিউবে কোথাও খুঁজে পান বা অন্যান্য কোনো গণমাধ্যমে, প্লিজ আমাকে তার লিঙ্ক দেবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি এমন কিছু জানতে পারবেন যা সত্যি আপনাকে নতুন করে ভাবতে শেখাবে। আই এম বোসের আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনাল। 1948 সালের ফেব্রুয়ারি জয়পুরে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ডস কমিশনের অধিবেশনে বিশিষ্ট ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি পূর্ণাঙ্গ ইতিহাস লেখার প্রস্তাব করেন। জয়পুর অধিবেশনের কিছুকাল পর বোম্বাই থেকে প্রকাশিত নিউ ডেমোক্র্যাট সাপ্তাহিকের 1948 সালের 7ই মের সংখ্যায় এই বিষয়ে একটা প্রবন্ধ লেখেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। সেখানে তিনি স্বাধীন ভারতের ইতিহাস রচনা করাকে সরকারের আবশ্যিক কর্তব্য বলে উল্লেখ করেন। প্রবন্ধের একটা কপি তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে পাঠান। এরপর প্রধানমন্ত্রীর সেক্রেটারি এ বিষয়ে একটি চিঠি দিয়ে ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রীর সঙ্গে কথা বলতে বলেন। সেই মতন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে 1948-এর 15ই জুন ওই প্রবন্ধের কপি সহ একটি চিঠি পাঠান ডক্টর মজুমদার, কিন্তু কোনো উত্তর আসেনি। এরপর ডক্টর মজুমদার বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে চিঠি পাঠান। এবার কাজ হয়। চিঠি পেয়েই ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1948-এর 25শে অগস্ট ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে চিঠি দিয়ে জানান তিনি এই প্রস্তাব অনুমোদন করেন এবং এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তাঁর কাছে পাঠালে তিনি তা বাস্তবায়িত করার চেষ্টা করবেন বলেই জানান। পশ্চিমবঙ্গের মন্ত্রী নিকুঞ্জ বিহারী মাইতি ডক্টর রমেশচন্দ্র মজুমদারকে রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে এ বিষয়ে সুপরিকল্পিত প্রস্তাব পাঠানোর কথা বলেন। সেই মতো ডক্টর মজুমদার 1948-এর ডিসেম্বরে তৎকালীন শিক্ষামন্ত্রী হরেন্দ্রনাথ রায় চৌধুরীর কাছে বিষয়টি জানিয়ে চিঠি লেখেন এবং তাতে মাত্র 30,000 টাকা খরচ করে 2 বছরের মধ্যেই এই ইতিহাস লেখা সম্ভব বলে তিনি জানান। কিন্তু সে চিঠির প্রাপ্তি স্বীকারটুকু পর্যন্ত করা হয়নি। এরপরই হঠাৎ 1949-এর অগাস্টে দিল্লির সরকারি দপ্তর থেকে ডক্টর মজুমদারের কাছে একটি চিঠি আসে এবং ভারত সরকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উপাদান সংগ্রহের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে এবং ডক্টর মজুমদারকে তার সদস্য মনোনীত করা হয়েছে বলে জানানো হয়। ডক্টর রাজেন্দ্র প্রসাদের চেষ্টাতেই এটি হয়েছিল।
আপনার কি মনে হয় সেই সময় স্বাধীনতার ইতিহাস লেখার চেষ্টা করা হয়নি? অবশ্যই লেখার চেষ্টা করা হয়েছিল। বহু মহল থেকে স্বাধীনতার সেই সকল সত্যগুলোকে সামনে আনার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেই সময় স্বাধীন ভারতের সরকার সেগুলো চায়নি। তারা চায়নি সেই ইতিহাস সামনে আসুক। সরকার চায়নি এই ধরনের ইতিহাস চর্চা মানুষ করুক। সেই সময় 1945-এ যে আইএনএ ট্রায়াল হয়েছিল, যে বিচার হয়েছিল আজাদিন ফৌজের, সেই ঐতিহাসিক বিচারকে কাজে লাগিয়ে ক্ষমতায় আসার পর নেতাজি সুভাষচন্দ্র বসুকে এক প্রকার আস্থা করে ফেলে দেওয়া হয়েছিল। নেতাজি এবং তার আজাদ হিন্দ সম্পর্কিত কোনো আলোচনা বা কোনো ধরনের রিসার্চ খুব একটা বাইরে আসতে দেওয়া হয়নি। এটা আমি বলছি না, আপনি বলবেন আমি অভিযোগ করছি। একেবারেই অভিযোগ করছি না, আমি তথ্য দিয়ে আজকের ভিডিওর মধ্যে দিয়ে আপনাকে দেখিয়ে দেব। ক্ষমতায় আসার পর থেকে নেহরু সরকার আজাদিন ফৌজ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত যাবতীয় বিষয় তারা ব্যাপারটিকে ইগনোর করে আসছিল। সেই সময় সরকারি উদ্যোগ কি ছিল না? বলা ভালো, উদ্যোগ নিতে দেয়া হয়নি। এরপর ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার জন্য গঠিত কমিটির প্রথম অধিবেশন হয় 1950-এর 5ই জানুয়ারি। কমিটির সভাপতি ছিলেন ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সেক্রেটারি ডক্টর তারাচাঁদ। কমিটির ওই অধিবেশনে মাত্র দুজন ঐতিহাসিক হাজির ছিলেন, ডক্টর তারাচাঁদ ও বিশ্বেশ্বর প্রসাদ। দুজনেই ঘোষিত গান্ধীবাদী বলে পরিচিত ঐতিহাসিক। বারবার নিজেদের লেখায় ভারতের বিপ্লবী আন্দোলনকে তাচ্ছিল্য করেছেন তাঁরা। 1922 সালে ডক্টর তারাচাঁদ অক্সফোর্ডের কুইন কলেজ থেকে দ্য ইনফ্লুয়েন্স অফ ইসলাম অন ইন্ডিয়ান কালচার বিষয়ে পিএইচডি করেন। এখানে তার দৃষ্টিভঙ্গির সঙ্গে ব্রিটিশ ঐতিহাসিকদের প্রভাব দেখা যায়। ডক্টর তারাচাঁদ এবং বিশ্বেশ্বর প্রসাদ নিজেরাই মিটিং করে ঠিক করে জওহরলাল নেহরুর কাছে প্রস্তাব করেন এই ইতিহাস লেখার ভার দেয়া হোক দিল্লি বিশ্ববিদ্যালয়ের হাতে। তারাচাঁদের উদ্দেশ্য ছিল এর ফলে তিনি এবং তার পরিচিত কয়েকজন ইতিহাস রচনার বিষয়ে কর্তৃত্ব করবেন। এই নিয়ে তীব্র বাদানুবাদ হয় এবং ভারত সরকারের শিক্ষা বিভাগ ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক চিঠিও চালাচালি হয়। শেষে দিল্লি বিশ্ববিদ্যালয় এই ভার নিতে রাজি হয় না। এখানেও রাজেন্দ্র প্রসাদের ভূমিকা ছিল। তার কমিটির গৃহীত প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী আবুল কালাম আজাদ অনুমোদন করেননি। যাই হোক, এরপর ভারত সরকার সরাসরি এই কাজের ভার নেন। এর জন্য 1952 30 ডিসেম্বর তৈরি হল একটি সম্পাদক সমিতি। সভাপতি হলেন ডক্টর সৈয়দ মাহমুদ, সম্পাদক সুরেন্দ্র মোহন ঘোষ, সদস্য ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুরেন্দ্রনাথ সেন, মহামহোপাধ্যায় দত্ত বাহমন পোদ্দার, এম হাবিব, অধ্যাপক নীলকণ্ঠ শাস্ত্রী, বলবন্ত সিং মেটা ও আচার্য নরেন্দ্র দেব। এরপর 1953 26 এপ্রিল এই সম্পাদক সমিতির এক অধিবেশনে গ্রন্থের উপাদান সংগ্রহ, গবেষণা, অন্যান্য আনুষঙ্গিক কাজকর্ম এবং ইতিহাসের খসড়া লেখার জন্য একজন বেতনভুক্ত ডাইরেক্টর নিযুক্ত করা হবে বলে স্থির করা হয়। এই পদে মনোনীত হলেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার। এরপর সমস্ত ক্ষমতা দেয়া হলো একটি ছোট্ট উপসমিতির উপর, যার সদস্য ছিলেন সমিতির সভাপতি ডক্টর সৈয়দ মাহমুদ, সম্পাদক সুরেন্দ্র ঘোষ ও ভারত সরকারের একজন প্রতিনিধি। এই উপসমিতিকে সামনে রেখে সব পরিচালনা করতে থাকেন সম্পাদক সুরেন্দ্র মোহন ঘোষ। অত্যন্ত আশ্চর্যজনকভাবে সম্পাদক আগে থেকেই ইতিহাস বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সেরকমভাবেই উপাদান সংগ্রহ করতে উদ্যোগী হলেন। এই বিষয় নিয়ে বিরোধ বাঁধল ডক্টর রমেশচন্দ্র মজুমদারের সঙ্গে। এরপর ডক্টর মজুমদার শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে 2-3 মাস পড়াশুনো করা দরকার বলেই জানালেন। শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদ রমেশচন্দ্রকে এজন্য 2-3 মাস কলকাতায় থাকার অনুমতি দিলেন। ডক্টর মজুমদার সেই মতো কলকাতায় এলেন। এই সময় সম্পাদক সুরেন্দ্রমোহন ঘোষ কাগজে নানা রকম উদ্ভট বিবৃতি দিতে শুরু করলেন। যেমন সিপাহী বিদ্রোহেরই নেতা নানা সাহেবের সহচর আজিমুল্লার ডায়েরি পাওয়া গেছে এবং যেখানে গুরুত্বপূর্ণ তথ্য আছে। দিল্লি ফিরে রমেশচন্দ্র শিক্ষামন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করেন। বলেন, আপনি তো উর্দুতে পণ্ডিত, এই ডায়েরির ভাষা 100 বছরের পুরনো কিনা জানেন। শিক্ষামন্ত্রী আজাদ সেটি রেখে দেন এবং কয়েকদিন পর জানান এই ডায়েরির ভাষা 19বিংশ শতাব্দীর চলিত ভাষা নয়, এটি আধুনিক কালের লেখা। সঙ্গে সঙ্গে ডায়েরি বাতিল হলো। এরপর সম্পাদক প্রচার করলেন পুরীর পান্ডার কাছে ঝাঁসি রানীর চিঠি পাওয়া গিয়েছে, কিন্তু কিছুদিন পরেই প্রমাণিত হলো এটাও জাল। রমেশচন্দ্র মজুমদারের প্রস্তাব ছিল বেঁচে থাকা স্বাধীনতা সংগ্রামীদের ইন্টারভিউ গ্রহণ, কিন্তু হঠাৎ করেই এই প্রস্তাবে বাধা দিল সরকার। কলকাতার রাজভবনে এসে যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি নিজেই আজাদ হিন্দ ফৌজের জন্যই ব্রিটিশ ভারত ছাড়তে বাধ্য হয়েছে বলে জানালেন, সঙ্গে সঙ্গে রমেশচন্দ্র বিষয়টিকে সামনে আনলেন। আপনারা সেই ইতিহাস ইতিমধ্যেই জানেন। জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী তিনি যখন অস্থায়ী রাজ্যপাল ছিলেন, সেই সময় ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ক্লেমেন্ট অ্যাটলি তাকে এইসব কথা বলেছিলেন।
অ্যাটলির কাছে গোটা বিষয়টি শোনার পর তিনি রমেশচন্দ্র মজুমদারের হাতে সম্পূর্ণ তথ্য তুলে দেন। সেদিন রমেশচন্দ্র মজুমদারকে ঠিক কি বলেছিলেন ফণীভূষণ চক্রবর্তী? ফণীভূষণ চক্রবর্তী বলেন, আমি যখন অস্থায়ী রাজ্যপাল ছিলাম তখন যিনি আমাদিগকে স্বাধীনতা দিয়া ভারত হইতে ইংরেজ শাসন সরাইয়া লইয়া গিয়াছিলেন, সেই লর্ড অ্যাটলি ভারত ভ্রমণে আসিয়া কলিকাতার রাজভবনে 2-3 দিন অবস্থান করেন। তখন তাহার সহিত আমার ইংরেজ ভারত হইতে চলিয়া যাইবার প্রকৃত কারণ সম্বন্ধে দীর্ঘ আলোচনা হইয়াছিল। আমি তাহাকে সরাসরি প্রশ্ন করিয়াছিলাম যে গান্ধীর কুইট ইন্ডিয়া আন্দোলন তো 1947 সালের বহু পূর্বেই মিয়া গিয়াছিল। 1947 সালে এমন কোনো পরিস্থিতি বর্তমান ছিল না যাহার জন্য ইংরেজের তাড়াহুড়ো করিয়া এদেশ ছাড়িয়া যাওয়ার প্রয়োজন ঘটিয়াছিল। তবে তাহারা গেল কেন? উত্তরে অ্যাটলি কয়েকটি কারণের উল্লেখ করিয়াছিলেন। সেগুলির মধ্যে প্রধান ছিল নেতাজি সুভাষ বসু কর্তৃক ভারতের স্থলবাহিনী ও নৌবাহিনী যুক্ত দেশীয় সেনানীদের ইংরেজ শাসনের প্রতি আনুগত্যের ভিত্তি শিথিল করিয়া দেয়া। আলোচনার শেষের দিকে আমি লর্ড অ্যাটলিকে জিজ্ঞাসা করিয়াছিলাম ইংরেজের ভারত ত্যাগের সিদ্ধান্তে গান্ধীর কার্যকলাপের প্রভাব কতটা ছিল। ওই প্রশ্ন শুনিবার পর অ্যাটলির ওষ্ঠবয় একটা অজ্ঞাতসূচক হাস্যে বিস্তৃত হইল এবং তিনি চিবাইয়া চিবাইয়া বলিলেন, মিনিমাল। লর্ড অ্যাটলির সঙ্গে আমার ওই আলাপের কথা আমি নেতাজি ভবনে এক বক্তৃতায় সবিস্তারে বলিয়াছিলাম। অল ইন্ডিয়া রেডিও সেই বক্তৃতার বিবরণ ব্রডকাস্ট করিয়াছিল, কিন্তু অ্যাটলির নেতাজি সম্পর্কিত কথাগুলি বাদ দিয়া। এই সমস্তটাই তাঁর লেখা বই জীবনের স্মৃতিদ্বীপে তুলে ধরেছিলেন রমেশচন্দ্র মজুমদার। সরকার তার উপর বেজায় চটল। তখন সবেমাত্র স্বাধীনতার 2-3 বছর। প্রায় সব বিপ্লবীরাই জীবিত, কিন্তু তাদের কাউকে ডাকা হলো না দিল্লিতে। রাজা মহেন্দ্র প্রতাপ বা মানবেন্দ্রনাথ রায়ের, ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত ও নেতাজির আজাদিন ফৌজের সেনাদের ডাক পড়ল না। হঠাৎ সম্পাদক সুরেন্দ্র মোহনের করা খসড়ায় দেখা গেল শুধুমাত্র গান্ধীজির আন্দোলনের ইতিহাসই স্বাধীনতা সংগ্রাম বলে স্থান পেয়েছে। অনুশীলন, যুগান্তর, বেঙ্গল ভলেন্টিয়ার্স, গদর সহ সারা ভারতের বিপ্লবী দল ও তার ইতিহাসকে বাদ রাখা হয়েছে দেশের ইতিহাস থেকে। বিশেষ করে গান্ধীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত জওহরলাল নেহরু ছাড়া অন্য ব্যক্তিদের ডাকাই হল না। মৌলানা আবুল কালাম আজাদ তাঁর লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থে লেডি মাউন্টব্যাটেন এবং নেহরুর সম্পর্কের বিষয়টির ইঙ্গিত দেয়ায় সেই গ্রন্থ বাতিল হয়েছে। জওহরলাল নেহরু লিখিত আত্মকথাকেই একমাত্র ইতিহাসের উপজীব্য করে এগিয়ে যাচ্ছেন সুরেন্দ্রমোহন ঘোষ ও ডক্টর তারাচাঁদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তার লেখা গ্রন্থে বহু তথ্য দিলেও সেটিকে ধরা হল না। রমেশচন্দ্র মজুমদার 1954 সালের মধ্যেই ইতিহাসের প্রথম খণ্ডের খসড়া তৈরি করে ফেললেন, কিন্তু সমিতির অনুমোদন লাভ এবং লোকসভায় শিক্ষামন্ত্রীর ঘোষণা সত্ত্বেও সেটি ছাপা হল না। আসলে ডক্টর তারাচাঁদ চাইছিলেন তাঁর ইচ্ছা অনুযায়ী ইতিহাস লেখা হোক। এরপর 1955 অক্টোবরে ডক্টর রমেশচন্দ্র মজুমদার সমিতি থেকে পদত্যাগ করেন এবং সরকারের তরফে ডক্টর তারাচাঁদকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখার দায়িত্ব দেওয়া হয়। সেই বই পাঠকের কাছে সমাদৃত হয়নি, বরং বহু বিরূপ মন্তব্য হয়েছে। অন্যদিকে ডক্টর রমেশচন্দ্র মজুমদার নিজের উদ্যোগেই 3 খণ্ডে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস লেখেন এবং তার লেখা বিশ্বব্যাপী সমাদৃত হয়। বিষয়টা এখানেই শেষ হয়ে যেতে পারত। এখানে শেষ হয়ে গেলে ভালোই হতো, কিন্তু বিষয়টি এখানে শেষ হলো না। রমেশচন্দ্র মজুমদার যে ভয়টি পেয়েছিলেন সেই ভয়টি সত্য হয়ে দাঁড়ালো। ভারতের ইতিহাস, সেখানে কোথাও জায়গা হলো না নেতাজির আজাদ হিন্দ ফৌজের। লক্ষাধিক সেনা নিয়ে আজাদ হিন্দ ফৌজের ইতিহাস স্থানই পেল না ডক্টর তারাচাঁদের লেখায়। আমেরিকান সেনাবাহিনীর একজন জেনারেল পিটার ওয়ার্ড, তিনি 550 পাতার ফরগটন আর্মি লিখলেন, আর সেখানে আজাদ হিন্দ ফৌজের জায়গা হলো মাত্র 1 পাতা। আর এরপর থেকে শুরু হলো নেতাজি এবং তার আজাদ হিন্দ ফৌজকে প্রথাগত ইতিহাস থেকে বের করে দেওয়ার ট্র্যাডিশন। নেহরুর থেকে এই দায়িত্ব কাঁধে তুলে নিলেন কমিউনিস্ট ঐতিহাসিকরা। তাদের লেখা ইতিহাস, যেমন ইএমএস নামবুদ্দিপাদের লেখা ইতিহাসে আজাদ হিন্দ ফৌজ ছোট্ট ঘটনা মাত্র। সুমিত সরকার বা বিপানচন্দ্র তাদের ইতিহাস থেকে বাদ রেখেছেন নেতাজিকে। গান্ধীবাদী ঐতিহাসিকদের মতে সুভাষচন্দ্রের ইতিহাস সৃষ্টির প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। জওহরলাল নেহরু বা তারাচাঁদ তো নিজেদের লেখা গ্রন্থে সুভাষচন্দ্রকে হঠকারী ও ফ্যাসিস্ট শক্তির সঙ্গে হাত মিলিয়ে ভুল করা এক ব্যর্থ নায়ক বানিয়েছিলেন। আবার অনেক কমিউনিস্ট ঐতিহাসিকরা মনে করেন সুভাষচন্দ্র দুঃসাহসী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, কিন্তু তার কোনো রাজনৈতিক পরিপক্কতা ছিল না। আরেকটি ধারা পরিষ্কার বলে
আসলে তিনি ন্যাজি এবং ফ্যাসিস্ট শক্তির চর। 8-এর দশকে কমিউনিস্ট পার্টির ঐতিহাসিকরা নেতাজিকে সহ্য করতে পারতেন না। যদিও সুধী প্রধান বা গৌতম চট্টোপাধ্যায়ের মতন কমিউনিস্ট পার্টির ঐতিহাসিকরা সুভাষচন্দ্রের বীরত্বকে সম্মান করেও এটাই বলতে চেয়েছেন আদতে তিনি ব্যর্থ হয়েছিলেন। পশ্চিমবঙ্গের ইতিহাসেও বারবার ব্রাত্য থেকেছেন নেতাজি। বরুণ সেনগুপ্তের মতন সাংবাদিক আক্ষেপ করে বলেছেন কিভাবে ইতিহাস থেকে বাদ দেয়া হচ্ছে নেতাজিকে। তিনি নিজে কানে শুনেছেন সিপিআইএম নেতা অনিল বিশ্বাসকে বলতে, সুভাষচন্দ্র সম্পর্কে আমাদের আগের ভাবনায় কোনো ভুল ছিল না। আবার নকশাল নেতা দীপঙ্কর চক্রবর্তী জয় হিন্দ ধ্বনিকে ফ্যাসিস্ট সুলভ বলে মনে করেছেন। পশ্চিমবঙ্গের ইতিহাসেও সঠিক মূল্যায়ন হয়নি নেতাজির। ফরওয়ার্ড ব্লক নেতা অশোক ঘোষ 1997 সালে নেতাজির জন্মশতবর্ষের স্মারক গ্রন্থের মুখবন্ধে হতাশা প্রকাশ করেছেন যে তাঁর দল বামফ্রন্টে থাকলেও বঙ্গের বাম সরকার নেতাজির ইতিহাস প্রকাশ করতে অনিচ্ছুক। ইতিহাস জানি, নীরব সাক্ষী তুমি, আমরা চেয়েছি স্বাধীন স্বদেশ ভূমি। সত্যি ইতিহাস নীরব, নীরবে সবকিছু দেখে, নীরবে সবকিছু সয়। কিন্তু একটা বিষয় কখনো ভেবে দেখেছেন, নেতাজির বিরুদ্ধে যারা চক্রান্ত করেছিলেন, সেই রাজা প্রজা উজির, তারা কোথায় গেলেন? সেই সকল রাষ্ট্রনায়করা এক প্রকার রথের চাকার তলায় পৃষ্ঠ হয়ে যায়, আর ইতিহাসের রথের চাকায় তারা পৃষ্ঠ হয়ে গেছেন। আজ তারা কোথায়? কিন্তু আজ নতুন করে আবারও ইতিহাস লেখা হচ্ছে। সেই ইতিহাস, সেই অজানা ইতিহাস, সেই অধরা ইতিহাস, যে ইতিহাস জানার জন্য আমাদের এত কৌতূহল। আজকের আই এম বোসের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের ভিডিও আপনারা আরো দেখতে চান কিনা আমাদের জানাবেন। আমরা অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ নিজেদের কাছে, নেতাজির কাছে, যে এই ধরনের ভিডিও আমরা আগামী দিনে আবারও নিয়ে আসব। যে সকল ষড়যন্ত্র হয়েছিল নেতাজির বিরুদ্ধে, আমাদের দেশের সেই সকল মানুষগুলোর বিরুদ্ধে যারা নেতাজির ইতিহাস সামনে আনতে চেয়েছিলেন, সেই ইতিহাস অবশ্যই আজকের প্রজন্মের সামনে আমরা তুলে ধরব, আজকের প্রজন্মের ছেলে মেয়ে হয়ে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, কিন্তু যাওয়ার আগে বলবো প্লিজ আপনার কমেন্টে যেমন আপনি জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত, পাশাপাশি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আপনার পরিচিত জনদের মধ্যে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে। আর অনেকেই এখনো রয়েছেন যারা এই চ্যানেলটিকে ভালোবাসেন কিন্তু সাবস্ক্রাইব কেন করছেন না আমি জানি না। আজকে অন্তত যেতে যেতে সাবস্ক্রাইবটা করে দিন। দেখা হবে আবার, কথা দিচ্ছি। এখানে শেষ করছি। জয় হিন্দ।